আজ আমরা একটা দারুণ সায়েন্টিফিক ডিটেকটিভ স্টোরি নিয়ে কথা বলবো আর আমাদের রহস্যটা হলো পরমাণুর গঠন। ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক এই রহস্যের সমাধান। আচ্ছা, চুলে চিরুনি ঘষে কখনো ছোট ছোট কাগজের টুকরো তোলার চেষ্টা করেছেন? দেখেছেন কেমন আটকে যায়? এই যে সাধারণ একটা ঘটনা, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এটাই কিন্তু ছিল বিজ্ঞানের সবচেয়ে বড় একটা রহস্যের প্রথম সূত্র, যে পরমাণুর ভেতরে আখির আছেটা কি। তো আমাদের গল্পে প্রথম পর্বে যাওয়া যাক। এই পর্বে আমাদের ডিটেকটিভ মানে বিজ্ঞানীরা এমন কিছু ক্লু খুঁজে বের করেন যা পরমাণুকে যে অবিভাজ্য বলা হতো সে ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দেয়। ব্যাপারটা শুরু হয় যখন ডাল্টনের ওই অবিভাজ্য পরমাণুর থিওরিটা প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ল। দেখুন, 1886 সালে গোল্ডস্টাইন আবিষ্কার করলেন ক্যানাল রে, মানে পজিটিভ চার্জওয়ালা কণার একটা স্রোত। তারপর 1900 সাল আস্তে আস্তে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে পরমাণুর ভেতরে আরও ছোট কণা আছে। আর ঠিক তারপরই জে থমসন নেগেটিভ চার্জের একটা কণা খুঁজে পেলেন, যার নাম দিলেন ইলেকট্রন। তাহলে এই আবিষ্কারগুলোর পর আমাদের হাতে দুটো প্রধান সাসপেক্ট চলে এলো, প্রোটন আর ইলেকট্রন। গোল্ডস্টাইনের ক্যানাল রে থেকে যে প্রোটন পাওয়া গেল সেটার চার্জ পজিটিভ, আর এর ভর ইলেকট্রনের চেয়ে প্রায় 2000 গুণ বেশি। অন্যদিকে থমসনের পাওয়া ইলেকট্রনটার চার্জ নেগেটিভ, আর ভর বলতে গেলে প্রায় কিছুই না, মানে খুবই সামান্য। মজার ব্যাপার হলো, ইলেকট্রনকে পরমাণু থেকে বেশ সহজেই বের করে আনা যায়, কিন্তু প্রোটনকে তার জায়গা থেকে সরানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু প্রশ্নটা হলো, এই দুটো একেবারে বিপরীত স্বভাবের কণা একটা পরমাণুর মধ্যে থাকেটা কিভাবে? কিভাবে সাজানো থাকে ওরা? এই কঠিন ধাঁধার উত্তর দেওয়ার জন্য প্রথম এগিয়ে এলেন জে থমসন, তার বিখ্যাত অ্যাটমিক মডেলটা নিয়ে। এই যে ইনি হলেন জে থমসন। ভাবুন, ইলেকট্রন আবিষ্কারের মতো একটা কাজের জন্য 1906 সালে উনি ফিজিক্সের নোবেল প্রাইজ পান। আর তার মডেলটাই ছিল পরমাণুর ভেতরের গঠনটা কেমন হতে পারে সেটার প্রথম একটা কমপ্লিট ছবি আঁকার চেষ্টা। থমসনের মডেলটা ওয়াটারমেলন বা তরমুজ মডেল নামে বেশি পরিচিত। উনি কি বললেন একটা পরমাণু হলো একটা পজিটিভ চার্জের গোলক, অনেকটা তরমুজের লাল অংশের মতো। আর ইলেকট্রনগুলো মানে নেগেটিভ চার্জগুলো ওর মধ্যে বিচির মতো করে গেঁথে থাকে। আর যেহেতু পজিটিভ আর নেগেটিভ চার্জের পরিমাণ সমান, তাই পুরো অ্যাটমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। সত্যি বলতে এটা একটা অসাধারণ আইডিয়া ছিল, কারণ এই প্রথম কেউ পরমাণুর ভেতরের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরেছিলেন। কিন্তু ভাবুন তো একবার, এত ছোট একটা জিনিস যা চোখে দেখা যায় না, সেটার ভেতরের গঠন নিয়ে দেওয়া একটা থিওরিকে পরীক্ষা করা হবে কিভাবে? এটা কি আদৌ সম্ভব? আর ঠিক এখানেই আমাদের গোয়েন্দা গল্পে একটা জবরদস্ত টুইস্ট আসে। থমসনের ওই নোবেল পাওয়া মডেলটাকেই চ্যালেঞ্জ করে বসলেন আর্নেস্ট রাথারফোর্ড। কিভাবে? তার সেই বিখ্যাত গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট দিয়ে, যার রেজাল্ট ছিল একেবারেই ধারণার বাইরে। দেখুন, থমসনের মডেল অনুযায়ী রাদারফোর্ডের টিম কি আশা করেছিল? তারা ভেবেছিল দ্রুতগতির আলফা পার্টিকেলগুলো সোনার পাত ভেদ করার সময় খুব সামান্য একটু বেঁকে যাবে। কারণটা সহজ, থমসন তো বলেছিলেন পজিটিভ চার্জটা পুরো পরমাণুতে সমানভাবে ছড়ানো, অনেকটা নরম পুডিংয়ের মতো। কিন্তু যা ঘটল তা দেখে সবাই হতবাক। রাদারফোর্ড নিজেই বলেছিলেন ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য ছিল যে যেন একটা টিস্যু পেপারের দিকে আপনি 15 ইঞ্চির একটা গোলা ছুড়লেন, আর সেটা ফিরে এসে আপনাকেই ধাক্কা মারল। তো পরীক্ষায় ঠিক কি দেখা গেল? 3টে অবাক করা জিনিস। 1, বেশিরভাগ আলফা কণা কোনো দিকে না বেঁকে সোজাসুজি সোনার পাতটা পেরিয়ে গেল। 2, কিছু কণা অল্প অ্যাঙ্গেলে বেঁকে গেল। আর 3, যেটা সবচেয়ে আশ্চর্যের, প্রতি প্রায় 12,000 কণার মধ্যে একটা কণা শটান যে পথে এসেছিল প্রায় সেই পথেই ফিরে গেল। এই অবিশ্বাস্য রেজাল্ট থেকে রাদারফোর্ড কিছু বিপ্লবী সিদ্ধান্তে আসলেন। যেহেতু বেশিরভাগ কণাই সোজা চলে গেছে, তার মানে একটাই হতে পারে, পরমাণুর ভেতরটা আসলে প্রায় পুরোটাই ফাঁকা। আর যে কটা কণা বেঁকে গেছে বা ফিরে এসেছে তার কারণ হলো পরমাণুর সমস্ত পজিটিভ চার্জ আর প্রায় পুরো ভরটা একটা খুব ছোট্ট আর ঘন জায়গায় জমাট বেঁধে আছে। তিনি এই কেন্দ্রটার নাম দিলেন নিউক্লিয়াস। এই একটা আবিষ্কার আমাদের বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিল।
কিন্তু রাদারফোর্ডের মডেলেও একটা বড় খটকা ছিল, একটা বড়সড় গলদ। মডেলটা এটা বলতেই পারছিল না যে পরমাণু কেন স্টেবল বা স্থিতিশীল হয়। আর এই ফাইনাল ধাঁধার সমাধানটা নিয়ে এলেন বিজ্ঞানী নিলস বোর। সমস্যাটা কি ছিল? দেখুন, ফিজিক্সের নিয়ম বলে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকা একটা চার্জ পার্টিকেল মানে ইলেকট্রন ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি হারাবে, আর শক্তি হারাতে হারাতে শেষে নিউক্লিয়াসের ওপরে গিয়ে আছড়ে পড়বে। এমনটা হলে তো কোনো পরমাণুই আর টিকে থাকত না, সব কোল্যাপস করত। কিন্তু বাস্তবে তো তা হয় না, পরমাণু খুবই স্টেবল। বোর এই সমস্যার একটা অসাধারণ সমাধান দিলেন। উনি বললেন, ইলেকট্রনগুলো যা খুশি পথে ঘুরতে পারে না, ওরা শুধু কতগুলো বিশেষ নির্দিষ্ট কক্ষপথে বা এনার্জি শেলে ঘুরতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এই নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনরা কোনো শক্তি হারায় না, আর এ কারণেই পরমাণু স্থিতিশীল থাকে। এই শেলগুলোকে উনি নাম দেন KLMN, বা সংখ্যা দিয়ে বললে n = 1, 2, 3, 4 এভাবে। এরপর বোর আর বাড়ি মিলে একটা নিয়ম তৈরি করলেন, যেটা দিয়ে বোঝা যায় যে কোনো শেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে। নিয়মটা খুব সহজ, 2n²। এখানে n হল শেলের নম্বর। এই ফর্মুলা অনুযায়ী প্রথম শেল মানে কে শেলে থাকতে পারে 2টো ইলেকট্রন, দ্বিতীয় বা L শেলে 8টা, তৃতীয় বা M শেলে 18টা, আর চতুর্থ বা N শেলে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে। এখন একটা পরমাণুর সবচেয়ে বাইরের যে শেলটা, তাতে যে ইলেকট্রনগুলো থাকে তাদের একটা বিশেষ নাম আছে, ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোর সংখ্যাই কিন্তু ঠিক করে দেয় যে একটা মৌল কতটা রাসায়নিকভাবে সক্রিয় হবে বা অন্য পরমাণুর সাথে কিভাবে জুড়ে গিয়ে নতুন যৌগ তৈরি করবে। তো আমরা আমাদের এই ডিটেকটিভ স্টোরির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তখনও বাকি। অবশেষে ১৯৩২ সালে জে চ্যাডউইক এই ধাঁধার শেষ অংশের সমাধান করলেন। উনি আবিষ্কার করলেন নিউট্রন। এটা এমন একটা কণা যার কোনো চার্জ নেই, না পজিটিভ না নেগেটিভ, কিন্তু এর ভর প্রায় একটা প্রোটনের সমান, আর এটা থাকে নিউক্লিয়াসের ভেতরেই প্রোটনদের সাথে। নিউট্রন আবিষ্কারের সাথে সাথে পরমাণুর ভরের রহস্যটাও পরিষ্কার হয়ে গেল। আসলে একটা পরমাণুর প্রায় পুরো ভরটাই আসে তা নিউক্লিয়াসে থাকা প্রোটন আর নিউট্রনের মোট ভর থেকে। ইলেকট্রনের ভর এতটাই কম যে ওটাকে হিসেবের মধ্যেই ধরা হয় না। আর যখন পরমাণুর ভেতরে সব কণার খোঁজ পাওয়া গেল, তখন আইসোটোপ নামের একটা দারুণ কনসেপ্টও বোঝা গেল। আইসোটোপ কি? এরা হলো একই মৌলের এমন সব অ্যাটম যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রনের সংখ্যা আলাদা। এর মানে কি? মানে হলো ওদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার এক, কিন্তু ভর সংখ্যা বা মাস নাম্বার আলাদা হয়ে যায়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি প্রোটনের সংখ্যাই একটা মৌলের আসল পরিচয় হয়, তাহলে নিউট্রনের সংখ্যা কম বেশি হলে সেই মৌলের চরিত্রে কি কি পরিবর্তন আসে, আর এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকেই বা আমরা কি কাজে লাগাতে পারি? এই আইসোটোপের ব্যবহার আর পরমাণুর আরও অনেক না জানা রহস্য নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। এমন আরও অনেক কিছু জানতে হলে আমাদের চ্যানেল ইজি লার্নিংয়ের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। বিজ্ঞানের এরকম আরও অনেক গোয়েন্দা গল্পের সমাধান আমরা একসঙ্গেই করব।